শোনো, আগামী মঙ্গলবার কিন্তু আমার নাতির অন্নপ্রাশন। তোমাদের সবাইকেই আসতে হবে। তোমার নতুন বৌমাকেও কিন্তু অবশ্যই পাঠিয়ে দিও। কোনো উপহার লাগবে না, আমি আগে থেকেই বলে দিলাম। কিন্তু তুমি তো জানো আমার পায়ের ব্যথার কেমন রোগ, আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না। আচ্ছা বেশ, আমি না হয় আমার দুই বৌমাকে তোমার নাতির অন্নপ্রাশনে পাঠিয়ে দেব। আমার বৌমারা এদিক ওদিক ঘুরে বেড়াতে খুবই ভালোবাসে, ওরা ঠিক যাবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি দুই বৌমা রোমানা এবং বৈশাখী খুবই খুশি হয়। রোমানা এবং বৈশাখী দুজনেরই মাত্র 1 মাস আগে বিয়ে হয়, আর তারা দুজনেই নিমন্ত্রণ বাড়িতে যেতে খুব পছন্দ করে। খুব সাজগোজ করে অনুষ্ঠান বাড়িতে যাওয়া, সেখানে গিয়ে নাচ গান করা এবং রিল ভিডিও শুট করা তাদের খুবই প্রিয় কাজ ছিল। তাই তাদেরকে অন্নপ্রাশনে পাঠানো হবে শুনে দুজনে বেজায় খুশি হয়। দেখতে দেখতে আরতি দেবীর নাতির অন্নপ্রাশনের দিন চলে আসে। এই নাও বৌমা, আমি তোমাদের দুজনকে 2000 টাকা দিলাম। এই টাকা দিয়ে তোমরা আরতির নাতনির জন্য কাঁসার থালা, গ্লাসের সেট কিনে নিয়ে যাবে। আমি তো আর বাইরে কিনতে যেতে পারবো না, তাই তোমাদেরকেই কেনার জন্য টাকা দিয়ে দিলাম। এই বলে তারিণী দেবী তার দুই বৌমার হাতে 2000 টাকা ধরিয়ে দেয়। কিন্তু তখনই রোমানার মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা বৈশাখী, মাসিমা তো আগের দিনই বলে গেল আমাদের কোনো উপহার নিয়ে যেতে হবে না। তাহলে এই 2000 টাকার মধ্যে 1000 টাকা দিয়ে তুই একটা শাড়ি কেন, আর আমিও 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে পরে যাই চল। রোমানার কথা শুনে বৈশাখীও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে 2000 টাকা দিয়ে ভালো ভালো দুটো শাড়ি কিনে নেয়। এভাবেই তারা অন্নপ্রাশনে উপহার নিয়ে যাওয়ার বদলে সেই নতুন শাড়ি পরে সাজগোজ করে অন্নপ্রাশনে চলে যায়। সেখানে সবাই আগে থেকে ছোট্ট বাচ্চাটিকে উপহার দিতে ব্যস্ত থাকে। দিদি, সবাই তো দেখছি বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত আছে। ওদিকে মাইকে ভালো ভালো গানও বাজছে না, কেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গান বাজছে। আমার তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে আমি নিজেই গিয়ে গান বাজাই। এই বলে বৈশাখী বক্সের ডিজে গান চালিয়ে দেয় আর গানের ভলিউম অনেক বেশি বাড়িয়ে দেয়। এত জোরে গান বাজতে থাকে যে আরতি দেবীর নাতি ভীষণ জোরে জোরে কেঁদে ওঠে। কিন্তু তাতে রোমানা কিংবা বৈশাখীর কিছু যায় আসে না, তারা দিব্যি গানের তালে নাচতে থাকে। এই তো এবার মনে হচ্ছে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি। এরকম ভাবে গান না বাজালে কি আর অনুষ্ঠান বাড়িতে থাকতে ভালো লাগে? এই বৈশাখী, তুই ফোন নিয়ে আমার একটা নাচের ভিডিও করে দে তো। এরকম ভাবে রোমানা এবং বৈশাখী একে অপরের নাচের ভিডিও রেকর্ড করতে থাকে। কিন্তু ভীষণ জোরে ডিজে গান বাজানোর ফলে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত সকলেরই ভীষণ অসুবিধা হয়। রোমানা এবং বৈশাখী অসভ্যের মতো নাচানাচি করায় তাদেরকে নিয়ে লোকে ভীষণ খারাপ খারাপ কথাও বলতে থাকে। অন্যদিকে আরতি দেবীর নাতি প্রচন্ড কান্নাকাটি করে, যা দেখে আরতি দেবীর বৌমা সুপর্ণা এসে বলে, আপনারা এত জোরে জোরে গান বাজিয়ে নাচানাচি করছেন কেন? এতে আমার ছেলের তো খুব অসুবিধা হচ্ছে, ও খুব কান্নাকাটি করছে। প্লিজ আপনারা এরকম গান বাজানো বন্ধ করুন। অনুষ্ঠান বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে ডেকে এনেছেন, আর আমরা মজা করছি সেটা দেখে আপনার একটুও ভালো লাগছে না? অনুষ্ঠান বাড়িতে গান বাজিয়ে নাচ করবে না তো কি করবে? একটু শান্তিতে নাচানাচিও করতে পারবো না? উফ বৌমা, অনুষ্ঠান বাড়িতে এতজন লোকের মধ্যে তোমরাই তো এরকম ভাবে নাচানাচি করছো, আর তো কেউ নাচানাচি করছে না। লোকে ভীষণ খারাপ কথা বলছে। তোমরা এক কাজ করো, এভাবে নাচানাচি না করে খেতে বসে পড়ো। এভাবে রোমানা এবং বৈশাখীকে জোর করে সবাই মিলে খাবার খেতে পাঠিয়ে দেয়। কিন্তু এতে করে তারা দুজনে খুবই রেগে যায়। তাই তারা খাবার খেতে বসে সমস্ত খাবারের নামে বদনাম করতে থাকে। এ বাবা, এ কি মটর পনির বানিয়েছেন? এত বাজে মটর পনির আমি জীবনে খাইনি। মনে হচ্ছে যেন রাবার খাচ্ছি। চিকেনের তো হাড় ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এসব কি রান্না হয়েছে? এর জন্য এত দূর থেকে সেজে গুজে খেতে এলাম। ছি 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 ছি। মাটন কারিতে মনে হচ্ছে যেন মাটনের লোমগুলো না ছাড়িয়েই রান্না করে ফেলেছে। ওয়াক, ছি। এরকম একটা মাটন কারি হয়েছে? এটা কোনো মাটন কারি হয়েছে নাকি লোম কারি হয়েছে? এই বলে বৈশাখী বমি হওয়ার নাটক করতে শুরু করে দেয়, যার ফলে অতিথিরা ভাবে সত্যি সত্যি হয়তো মাটন কারিটা খুবই খারাপ। শুধু মাটন নয়, বাকি অন্যান্য খাবারের ক্ষেত্রেও বৈশাখী এবং রোমানা একই জিনিস করে, যা দেখে কেউ আর সেই খাবারগুলো খেতে চায় না। আরে আপনারা সবাই উঠে চলে যাচ্ছেন কেন? আমি আপনাদের সবার জন্য এত রকমের খাবার দাবারের আয়োজন করেছি, আপনারা না খেয়ে চলে গেলে কি করে হবে?
দয়া করে কেউ যাবেন না, আপনারা সবাই নিজের নিজের জায়গায় বসুন। না না থাক, আমরা আজকে আর খাবো না। আমাদের খাবার দাবারে মনে হয় কিছু গন্ডগোল আছে। থাক বাবা, একটা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে আমি নিজের পেট খারাপ করতে চাই না। এই বলে সবাই নিজেদের বাড়ি চলে যেতে শুরু করে। এতে করে সুপর্ণা, রোমানা এবং বৈশাখী দুই বৌমার ব্যবহারে ভীষণই রেগে যায়। কিন্তু অতিথিরা চলে যাওয়ার পর রোমানা এবং বৈশাখী বেশি বেশি খাবার নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করে। কেমন দিলাম বলো দিদি? এবার আমরা নিজেদের ইচ্ছা মতো যত খুশি বুফে খেতে পারবো। সত্যি সত্যি দুজনে মিলে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার তো মনে হচ্ছে সারাদিনই শুধু আমি বুফে খেয়ে যাই। পেট ভরে খাওয়া দাওয়া করার পর রোমানা এবং বৈশাখী বাড়ির জন্য খাবার দাবার প্যাক করে নেয়, যা দেখে সুপর্ণা এবার ভীষণই রেগে যায়। কিন্তু আরতি দেবী যেহেতু তারিণী দেবীর পরিবারকে খুবই ভালোবাসে, তাই আরতি দেবী রোমানা কিংবা বৈশাখীকে কিছুই বলতে পারে না। কিন্তু সুপর্ণা মোটেই এরকম অপমান সহ্য করতে পারে না, তাই সুপর্ণা সোজা তারিণী দেবীর বাড়িতে গিয়ে সব কথা জানিয়ে দেয়। আপনি আপনার দুই বৌমাকে কি শিক্ষা দিয়ে নিমন্ত্রণ বাড়িতে পাঠিয়েছেন? আমার শাশুড়ি মা উপহার দিতে বারণ করেছে বলে হাতে করে কোনো উপহারও নিয়ে যায়নি। তারপর আপনার বৌমাদের অসভ্যতামির জন্য আমার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানটাই পুরো নষ্ট হয়ে গেল। তারিণী দেবী তার দুই বৌমার কাণ্ড কারখানা শুনে আকাশ থেকে পড়ে। কিছুক্ষণ পর যখন রোমানা এবং বৈশাখী অনেক অনেক ছবি তুলে বাড়িতে ফিরে আসে, তখনই তারিণী দেবী বলে, তোমাদেরকে আমি আমার মান সম্মান রক্ষার জন্য নিমন্ত্রণ বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা উল্টে আমার মান সম্মান নষ্ট করে দিয়ে চলে আসলে। তোমাদেরকে আমি কাঁসার থালা বাসন দিতে বলেছিলাম, তোমরা নাকি কোনো উপহার নিয়ে যাওনি কেন? শাশুড়ি মায়ের কথা শুনে বৈশাখী কিংবা রোমানা কোনো কথা বলতে পারে না। তারা মুখ বুজে শাশুড়ি মায়ের সমস্ত কথা শুনতে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। এভাবেই তারিণী দেবীর পাড়ার মধ্যে যখনই রোমানা এবং বৈশাখীকে কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ করা হতো, তখনই তারা হ্যাংলা অভদ্রদের মতো আচরণ করে বাড়িতে ফিরে আসতো, যার ফলে সেই পাড়ার লোকজন আর কেউ তারিণী দেবী কিংবা তার দুই বৌমাকে নিমন্ত্রণ করতে চায় না। একদিন, কতদিন হয়ে গেল আমাদের আর কেউ নিমন্ত্রণ করতে আসছে না, কি সমস্যা বলো তো? কতদিন হয়ে গেল নিমন্ত্রণ বাড়ির খাবার দাবার খাইনি, আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ দিদি, আমারও তো একই অবস্থা, কিন্তু এবার আর কেউ নিমন্ত্রণ করতে আসলে মা আমাদের পাঠাবে? আগের বার সবাই আমাদের নামে যা কেচ্ছা গেয়ে গেছে। ঠিক এমন সময় হঠাৎই দরজায় কলিং বেল বেজে ওঠে। রোমানা এবং বৈশাখী দরজা খুলে তাদের এক প্রতিবেশী অঞ্জনা দেবীকে দেখতে পায়, যে কিনা নিজের বাড়িতে তারিণী দেবী ও তার পরিবারকে নিমন্ত্রণ করতে আসে। কিন্তু সেই সময় তারিণী দেবী বাড়িতেই থাকে না। আসলে মা তো ডাক্তারখানায় গেছে, মা এখন বাড়িতে নেই। তাই আপনার কি দরকার আছে আপনি আমাদেরকেই বলতে পারেন, আমরা মাকে বলে দেব। সামনের সোমবার আমার বৌমার মুখ দেখার অনুষ্ঠান, তাই তোমার শাশুড়ি মাকে নিমন্ত্রণ করতে এলাম। তোমরা দুই বৌমাও কিন্তু তোমার শাশুড়ি মায়ের সঙ্গে মুখ দেখার অনুষ্ঠানে যেও, কেমন? আবার একটা নতুন নিমন্ত্রণ বাড়ির নাম শুনি রোমানা এবং বৈশাখীর মন আনন্দে নেচে ওঠে। কিন্তু এবার আর নিমন্ত্রণ করার ব্যাপারটা রোমানা এবং বৈশাখী তাদের শাশুড়ি মাকে জানাতে চায় না, কারণ তাদের শাশুড়ি মা এবার কিছুতেই দুই বৌমাকে কোনো রকম নিমন্ত্রণ বাড়িতে পাঠাবে না বলে ঠিক করে। তাই পরের সোমবারে অঞ্জনা দেবীর বৌমার মুখ দেখার অনুষ্ঠানের দিন দুই বৌমা শাশুড়ি মাকে কিছু না বলেই সেজে গুজে নিমন্ত্রণ বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর, বাপরে, এটা মুখ দেখার অনুষ্ঠানে এসেছি নাকি কোনো বিয়ে বাড়িতে এসেছি বুঝতেই তো পারছি না। চারিদিকে কি সুন্দর ডেকোরেশন করেছে দেখ, আবার ফোয়ারাও আছে দেখছি। এই বৈশাখী, তুই কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও শুট করে দিবি, কেমন? শুধু ডেকোরেশন, খাবার দাবারেরও তো একদম ছড়াছড়ি। আগে আমরা বরঞ্চ খাওয়া দাওয়া করে নি। দেখো একবার বুফেটার দিকে তাকিয়ে দেখো, কত বড় করেছে। আগে আগে না দাঁড়ালে আমরা কিন্তু খাবার পাবো না। এই মনে করে রোমানা এবং বৈশাখী বুফে খেতে গিয়ে দেখে সেখানে লম্বা লাইন পড়েছে, কিন্তু তাদের কারোরই লাইনে দাঁড়ানোর কোনো ইচ্ছা থাকে না, কারণ যত তাড়াতাড়ি তারা দুজনেই খাওয়া শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তারা নিজেদের রিল ভিডিও শুট করতে পারবে। তাই রোমানা এবং বৈশাখী লাইন ভেঙে আগে গিয়ে খেতে শুরু করে দেয়, যার ফলে লাইনে থাকা লোকজন ভীষণই বিরক্ত বোধ করে। আরে আপনারা করছেনটা কি? সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে বসে খাচ্ছে, আপনারা আগে আগে এইভাবে লাইন ভেঙে অবাধ্যের মতো করে খাচ্ছেন কেন? এই আপনি থামুন তো, এটা আপনার বাড়ি নয়। আমাদের যেভাবে মনে হচ্ছে আমরা সেভাবেই খাওয়া দাওয়া করছি। আপনি এখানে নিমন্ত্রণ খেতে এসেছেন, আমরাও নিমন্ত্রণ খেতে এসেছি। এভাবেই রোমানা এবং বৈশাখী কারোর কথায় কান না দিয়েই
নিজেদের মতো খাবার দাবার নিয়ে খেতে শুরু করে দেয়। তারা দুজন মিলে গোগ্রাসে খাবার দাবার গিলতে থাকে, কিন্তু এবারও তারা অনুষ্ঠান বাড়িতে কোনো রকম উপহার নিয়ে যায় না। যা দেখে অঞ্জনা দেবী বলে, কই বৌমা, তোমরা আমার বৌমার মুখ দেখার জন্য কি উপহার এনেছো দাও দেখি। তোমাদের নিশ্চয়ই উপহারটা হাতে ধরে থেকে খেতে খুব অসুবিধা হচ্ছে, আমাকে দাও, আমি ঘরে গিয়ে নিয়ে এসে রেখে দিচ্ছি। এই শুনে রুমানা এবং বৈশাখী দুজনেই খুবই বিপদে পড়ে। মানে মাসিমা, আসলে শাশুড়ি মা পরে আসবেন, উনি একেবারে আপনার উপহারটা নিয়ে আসবেন। আসলে মায়ের পায়ে ব্যথা তো, তাই ওনার রেডি হতে দেরি হচ্ছিল, তাই জন্য আমরা দুই বৌমা আগে আগে চলে এসেছি। এভাবেই বৈশাখী এবং রুমানা মুখের উপর মিথ্যা কথা বলে দেয়। কিছুক্ষণের মধ্যেই রুমানা এবং বৈশাখী পেট ভরে খাওয়া দাওয়া করে নিজেদের মতো ছবি তুলতে থাকে। দেখতে দেখতে এভাবেই অনুষ্ঠান শেষ হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত তারিণী দেবী সেখানে এসে পৌঁছাচ্ছে না দেখে অঞ্জনা দেবীর বেশ সন্দেহ হয়। তাই অঞ্জনা দেবী তারিণী দেবীকে ফোন করে। হ্যালো তারিণী, এই তুই কোথায় রে? তোর দুই বৌমা কতক্ষণ আগে পৌঁছে গেছে। তোর বৌমাটা বললো তুই নাকি একটু পরে আসবি, কিন্তু কোথায়? অনুষ্ঠান তো শেষ হতে চললো, তোর তো এখনো দেখা পাওয়া যাচ্ছে না। এমন কথা শুনে তারিণী দেবী একেবারে আকাশ থেকে পড়ে। আমি আবার কোথায় থাকবো? আমি তো বাড়িতেই আছি। আর তুই কিসের অনুষ্ঠানের কথা বলছিস? আমার বৌমারা কোথায় গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শুনে অঞ্জনা দেবী তারিণী দেবীকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। দুই বৌমার এরকম কাণ্ড কারখানা শুনে তারিণী দেবী এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই তারিণী দেবী তখনই অঞ্জনা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে দুই বৌমাকে নাচতে নাচতে রিল ভিডিও বানাতে দেখে তারিণী দেবী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই যে ছোট লোক বাড়ির বউ, তোমাদের কোনো লজ্জা শরম নেই বলো? বিনা উপহারে একদম লোকের বাড়িতে খেতে চলে এসেছো, তারপর গান্ডে পিণ্ডে গিলেও তোমাদের শান্তি হচ্ছে না, এখানে অসভ্যদের মতো নাচ করছো। এমন সময় সেখানে সুপর্ণাও চলে আসে। আসলে আজকে অন্য কেউ নয়, বরং সুপর্ণার বোনেরই মুখ দেখার অনুষ্ঠান ছিল। অর্থাৎ অঞ্জনা দেবীর ছেলের সঙ্গে সুপর্ণার নিজের বোনেরই বিয়ে হয়। বুঝতে পারছেন না, এদের বিনা উপহারে নিমন্ত্রণ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, কারণ এরা উপহারের বদলে সবাইকে সার্কাসের জোকারদের মতো নাচ করে দেখায়। আমার ছেলের অন্নপ্রাশনেও এরা একই জিনিস করেছে। এভাবেই সবাই মিলে রুমানা এবং বৈশাখীকে অপমান করতে শুরু করে, যার ফলে বৈশাখী এবং রুমানার এতটাই খারাপ লাগে যে তারা ঠিক করে জীবনে কখনো তারা উপহার ছাড়া কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে না, আর নাইবা কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তারা অসভ্যদের মতো নাচানাচি করবে। বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তারিণী দেবী তার বৌমাকে আরো অনেক বেশি বকাবকি করে, যার ফলে দুই বৌমা এবার খুবই কান্নাকাটি করতে শুরু করে দেয়। মা, আপনাকে না জানিয়ে এরকম অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমাদের অনেক অপমান হয়েছে, আমরা জীবনে কোনোদিনও অনুষ্ঠান বাড়িতে যাব না, আমাদের খুব ভুল হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি লোকজন কথা শোনালে কেমন লাগে। সেদিনের পর থেকে দুই বৌমার শিক্ষা হয়ে যায়, তারা আর কখনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কোনো রকম খারাপ আচরণ করে না। অন্তরা খুবই ছোট গ্রাম শিবপুরের মেয়ে ছিল। কয়েকদিন আগে তার সোনাইয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরের দিনই সোনাই তাকে তাদের বাড়িতে অর্থাৎ মহেশখালীতে নিয়ে চলে এসেছিল। কি হলো অন্তরা, কদিন দেখছি তোমার মনটা যেন কেমন খারাপ খারাপ, কেন কিছু হয়েছে নাকি? মানে আমার তিন বোনের মধ্যে তোমাকে কেউ কিছু বলেছে নাকি? না না, ছি ছি, ওরা কেন কিছু বলতে যাবে? ওরা তো আমার বোনের মতো, আর ওদের কথাই আমি কিছু মনে করতে যাব কেন? আসলে অনেক দিন হয়ে গেল তো আমি এখানে আছি, আমার বাড়ির জন্য খুব মন খারাপ করছিল। হ্যাঁ অন্তরা, আমি সেটা জানি, আর তোমাকে মন থেকে ধন্যবাদ ওদেরকে নিজের বোনের মতো ভাবার জন্য। আসলে জানো, আমি এরকমই একজনকে চেয়েছিলাম যে কিনা আমার পরিবারকে নিজের পরিবার বলে মনে করবে। আজ আমি খুব খুশি। এগুলো বলতে বলতে সোনাইয়ের চোখে জল চলে এসেছিল। আসলে সে ঠিকই বলছিল, তাদের মা দোলন দেবী অনেক আগেই মারা গিয়েছিল। তখন তার বড় বোন অর্থাৎ নন্দিনীর 7 বছর, মেজ বোন কোয়েলের 5 বছর এবং ছোট বোন উমার বয়স ছিল মাত্র 2 বছর। একা সোনাই তাদেরকে অনেক কষ্টে এবং আদর যত্নে বড় করেছিল। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে আর মন খারাপ করতে হবে না, এবারে যাও তো, রেডি হয়ে নাও। আর হ্যাঁ, সঙ্গে ওদেরকেও টিফিনের জন্য ডেকে নেবে, অনেকটাই সময় হয়ে গেল। অন্তরার কথা শুনে সোনাই তার বোনেদের ডাকতে যাবে কি, ঠিক তখনই সেখানে তার 3 বোন এসে উপস্থিত হয়। আমাদের ডাকতে হবে না বৌদি,
আমরা সকালে তাড়াতাড়ি উঠি। এই যেমন আমি সকালে উঠে এক্সারসাইজ করছিলাম আর কোয়েল জিমে গিয়েছিল। আর উমা জানোই তো, ও বইয়ের পোকা, কোন সকালে উঠে পড়তে বসবে সেটা ও ছাড়া কেউ জানতে পারবে না। হ্যাঁ, তোমাদের মতো উল্টোপাল্টা কাজ করার থেকে পড়তে বসা অনেক ভালো, এতে অনেক জ্ঞান বাড়ে। আর তোমরা যেগুলো করো ওতে কিছু বাড়বে না, বরং কমে যাবে। এই, তুই কথাটা আমাকে বলছিস তাই তো? আমি ডায়েটিং করে ওজন কমাচ্ছি বলে ইনডিরেক্টলি কথাটা তুই আমাকেই বললি। আচ্ছা বাবা, যে যা করছো করো, এতে আমার কোনো সমস্যা নেই। আর ডায়েটিং করো তো খারাপ নয়, আমাদের শরীরে এটার খুব প্রয়োজন আছে। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো, এটা এরা কেউ বোঝে না, একমাত্র তুমি ছাড়া। আচ্ছা, তুমি আমার বলে দেওয়া খাবার বানিয়েছো তো নাকি? হ্যাঁ গো, এই নাও তোমার ওটস, আর নন্দিনী তোমার ম্যাঙ্গো জুস, আর উমা এই নাও তোমার মাখন আর ব্রেড। সকলেই সবার পছন্দ মতো খাবার পেয়ে খুব খুশি হয়। অন্তরা শুধু তাদের খাবারই নয়, তাদের সারাদিনের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই জোগাড় করে দিত। একদিক থেকে দেখতে গেলে অন্তরা আসার পর থেকে তাদের সংসারে আর কোনো কাজে হাত দিতে হতো না। তারা সকলে খাবার খেয়ে যে যার কাজে চলে যায়। এদিকে প্রতিদিনের মতো সোনাইও তার অফিসে বেরিয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। একদিন সকালে অন্তরা ঘুমাচ্ছিল, তখন তার মুখে জলের ঝাপটা পড়ায় তার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তার বড় ননদ নন্দিনী সেখানে দাঁড়িয়ে আছে। তাকে ঘুম থেকে উঠতে দেখে নন্দিনী বলে, কি হলো বৌদি, এত বেলা করে শুয়ে পড়ে থাকলে হবে? সকাল 5টা বাজতে চললো, এখনো বাড়িতে ঝাড়ু দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, আর আমার ছোলা ভেজানোটাও রান্নাঘরে পড়ে আছে। এখন আমি কখন ছোলা ভেজে খাবো? আর ঘর ঝাড়ু মোছা কিছুই করা হয়নি, আমি কোথায় বসে আসন করব এই নোংরা মেঝেতে? হ্যাঁ নন্দিনী, আমি এক্ষুনি উঠে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর মুছেও দিচ্ছি। আসলে কালকে একটু রাত করে ঘুমিয়েছিলাম তো, তাই উঠতে দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর ঘরের কাজ করার আগে অবশ্যই স্নান করে নেবে। স্নান না করে বাড়ির কাজে হাত দিলে সেই বাড়ির কোনো উন্নতি থাকে না। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। অন্তরা তাড়াহুড়ো করে স্নান করে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। নন্দিনীর ঘর পরিষ্কার করা হয়ে গেলে নন্দিনী সেখানে আসন করতে বসে পড়ে। তাকে আসন করতে দেখে সেখানে উমা এসে বলে, খুব মজা বল, সকাল সকাল পরিষ্কার জায়গায় বসে আসন করা, তার উপরে যে ঝাড়ু দেবে তাকে স্নান করতে হবে, শুধু যে আসন করবে তাকে কিছু করতে হবে না, তাই তো? ও, তার মানে তুই আমাকে বলছিস তাই তো? আচ্ছা, আমি স্নান করে বাড়ির কাজে হাত দিতে বলেছি। আচ্ছা, আমার কথা না হয় বাদই দে, তুই আমাদের আশেপাশের বাড়িতে দেখিসনি বয়স্ক কাকিমারা সকালে উঠে কি করেন? দেখেছি, কিন্তু মানলে সকলেরই মানা উচিত। সেখানে বৌদিকে একাই মানতে হবে বলে নিজে মানবো না, এটা কোন গ্রন্থে লেখা আছে? এই তুই চুপ কর তো, তোর বয়স কত? আর তুই সংস্কারের কি বুঝিস? বাড়ির বৌদির এভাবেই চলতে হয়। এখন আমাদের মা বেঁচে থাকলে বৌদিকে এটাই করতে বলতো। এখন এখান থেকে যা, আর ছোট ছোটর মতোই থাক, বেশি বড় হওয়ার চেষ্টা করবি না, বুঝলি? নন্দিনীর কথা শুনে এবং তার বৌদির পরিস্থিতির কথা ভেবে উমার রাগ হলেও তার কিছু করার ছিল না, কারণ সে সঠিকটা বুঝলেও সে বাড়ি ছোট ছিল আর তার কথা কেউ শুনতো না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। অন্তরা প্রতিদিন একইভাবে দায়িত্বের সঙ্গে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। সে বাড়ির কাজ এতটাই নিপুণভাবে করত যে কেউ তাকে কিছু বলারও সুযোগ পেত না। একদিন কোয়েল জিম করতে যায়। সে তার নিজের ওয়েট মেজার করে দেখে যে তার ওজন 1 কেজি বেড়ে গেছে। এই দেখে কোয়েল খুব রেগে যায় এবং সে বাড়ি এসে বলে, আচ্ছা বৌদি, এসব কি হচ্ছে? এখানে কেউ কারোর দিকে লক্ষ্য রাখবে না, যা মনে আসবে উল্টো পাল্টা এটা সেটা খাবার খাইয়ে দেবে। কেন কোয়েল, তোমার আবার কি হলো? আমি তো তোমাকে প্রতিদিন একই রকমের খাবার দিই, এখন কি হয়েছে আগে সেটা তো বলো। কি আবার হবে? তোমার হাতের খাবার খেয়ে আমার 1 কেজি ওজন বেড়ে গেছে। আচ্ছা, তুমি তো জানো যে আমি ডায়েটিং করি, সবকিছু জানা সত্ত্বেও তুমি এটা কিভাবে করতে পারলে? ওজন বাড়ানো কোনো কাজ নয়, বুঝলে? ওজন কমানো কতটা কষ্টকর ব্যাপার তুমি জানো না। এগুলো তোমাকে বলে কি লাভ হবে? তুমি ডায়েটিং এর কি বোঝো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মেজদি, বৌদি ডায়েটিং এর কিছুই বোঝে না। তাই এক কাজ কর না, কাল থেকে তোর ডায়েটিং চার্ট তুই নিজেই তৈরি করে ফেল, আর তোর যেগুলো যেমন পরিমাণে লাগবে নিজেই নিয়ে খেয়ে নিবি। বৌদিকে আর বলবি না করতে, তাহলেই তো মিটে যায়। এই তুই চুপ কর,
আর তোর সব জায়গায় ভাষণ ছাড়া বন্ধ কর। বয়স যেরকম সেরকমই কথা বল, তার থেকে বেশি বাড়তি কথা বলবি না, বুঝেছিস? হ্যাঁ কোয়েল, তুই ঠিকই বলেছিস। এই মেয়েটা বড্ড বৌদির হয়ে কথা বলে। সেদিন যখন আমি বৌদিকে স্নান করে বাড়ির কাজ করার কথা বলছিলাম, তখনই আমাকে জ্ঞান দিচ্ছিল। আমার তো তখন মনে হচ্ছিল এর গালে একটা সাটিয়ে চড় মারি। তা মারিসনি কেন? মারতেই হয়। বেশি চামচাগিরি করলে তো একদিন না একদিন মার খেতেই হবে। এভাবে সেদিন তারা দুই বোন অর্থাৎ বড় ও মেজ বোন মিলে ছোট বোন উমার উপরে খুব রাগ দেখায়। এটা দেখে এবং তাদের ঝগড়া কমানোর উদ্দেশ্যে অন্তরা বলে, তোমরা উমাকে এরকম করে বলো না, আসলে দোষ আমারই। আমি হয়তো খাবারে কোনো কিছুর পরিমাণ বেশি দিয়ে ফেলেছি। পরের বার থেকে আর এরকম হবে না, তুমি দেখে নিও কোয়েল। এই বলে অন্তরা সেখান থেকে চলে যায়। এটা শুনে বড় এবং মেজ বোন খুশি হলেও ছোট বোন উমা কিন্তু তার বৌদির দুঃখটা বুঝতে পেরেছিল। উমা তার দাদা অর্থাৎ সোনাইকে সমস্ত ব্যাপারটি জানায়। সবকিছু শোনার পর সোনাই মনে মনে অবাক হয় এবং তার অন্তরার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। এমনই একদিন সোনাই অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় পরেশ নামের একটি কাজের লোককে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। এই যে নন্দিনী, কোয়েল, তোরা শুনছিস? আজ থেকেই পরেশ কাকু আমাদের বাড়ির সমস্ত কাজ করবে। হ্যাঁ দিদিমণি, দাদাবাবু ঠিকই বলেছে। আমার নাম পরেশ। সারাদিন আমি দিই না শরীরে কোনো রকম রেস্ট। আমি নিই না মাসে একটিও ছুটি, আর আটা ছাড়াও বানিয়ে দিতে পারি রুটি। এই, তোমার দাঁত কেলানোটা বন্ধ করো। আর আমাদের বাড়িতে কাজের লোকের কি দরকার? বৌদি তো আছেই। শুধু শুধু তুই টাকা খরচ করতে যাবি কেন? হ্যাঁ, নন্দিনী ঠিকই বলছে। আমি তো সব কাজই করি, আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। ও, তার মানে বৌদি সবার সামনে নিজের বড়াই করার চেষ্টা করছে। ও আচ্ছা আচ্ছা, সামান্য কিছু সংসারের কাজ করে নিজেকে মহান মনে করছে। দাঁড়া, আমিও দেখাচ্ছি। না না বৌদি, দাদা ঠিকই বলছে। যেখানে টাকা দিলেই সব হয়ে যাবে, সেখানে সারাদিন তোমার পিছনে আমাদের বকতে হবে কেন? এমনিতেও তুমি কোনো কাজ ঠিকঠাক করে পারো না। একটা কাজ তোমাকে হাজারবার করে বলতে হয়। কোয়েল, তুই বরং পরেশ কাকাকে ভালোভাবে কাজগুলো বুঝিয়ে দে। আর এই যে পরেশ কাকা, আমি কি বলছি শোনো। এভাবেই তারা দুই বোন মিলে পরেশ কাকাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। পরেশও তাদের সব কথায় মাথা নাড়ে। পরের দিন, এই যে কাকা, তুমি এখনো রান্নাঘরে আছো? তাহলে কখন আমার ড্রেস আয়রন করবে? আর আমার জুতাগুলো ময়লা হয়ে পড়ে আছে, ওগুলো পরিষ্কার করে পালিশ করে দেবে। কি, আমি জুতা পরিষ্কার করব নাকি? এটা তোমাদের কে বলেছে? আমি তো এখানে জুতা পরিষ্কার করতে আসিনি। তুমি করবে না তো কে করবে শুনি? এখন কি এর জন্য আমাদের আলাদা করে লোক রাখতে হবে? প্রয়োজনে তুমি টাকা বেশি নাও। ও ম্যাডাম, সবকিছু টাকা দিলেই হয় না, কিছু কিছু নিজের কাজ নিজেকেও করে নিতে হয়, বুঝেছেন? ও, তাহলে তুমি আমাকে শিক্ষা দেবে? কই, এতদিন আমার বৌদি সব কিছু করছিল, সে তো আমাদেরকে কোনোদিন কিছুই বলেনি। আজ তোমাকে সামান্য একটা কাজ বলতেই বাহানো শুরু হয়ে গেল। কাজে লাগার সময় তো বেশ বড় বড় কথা বলছিলে। বিনা আটার রুটি বানাতে পারো, শরীরে রেস্ট দাও না। হ্যাঁ পারি, আর তাই বলে 24 ঘন্টা তোমাদের পিছনে খেটে মরতে পারবো না। তোমরা যেরকম মানুষ সেরকম আমিও মানুষ, বুঝেছো? এই তোমাদের কাজ থাকলো, আর আমি এখান থেকে চললাম। এই বলে পরেশ কাকা কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে নন্দিনী ও কোয়েল তাদের ভুল বুঝতে পারে এবং তাদের বৌদি তাদের কোনোদিন কোনো কথা না শুনিয়ে কিভাবে তাদের জন্য নিঃস্বার্থে পরিশ্রম করত, এটাও তারা অনুভব করতে থাকে। তারা দুই বোন মিলে অন্তরার কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে অন্তরার শরীর খুবই খারাপ। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তারা অন্তরাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অন্তরাকে কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা বলে। আমি রেস্টে থাকলে কিভাবে চলবে ডাক্তার বাবু? আমাদের বাড়ির কাজের লোকটা আজকে কাজ ছেড়ে চলে গেছে। আমি এখন রেস্টে থাকলে চলবে না। আমার 3টে ননদ আছে, তাদের খেয়াল রাখতে হবে আমাকে। তুমি চিন্তা করো না বৌদি, আজ থেকে আমরা 3 বোন মিলে বাড়ির সমস্ত কাজ করব। তোমাকে কোনো কাজে হাত দিতে হবে না। আসলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এভাবে সেদিন তারা অন্তরার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। অন্তরাও তাদের ক্ষমা করে দেয়। এখন তারা সকলে মিলেমিশেই সংসারের কাজ করে এবং তাদের আর কোনো কিছু নিয়ে সমস্যা হয় না। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে।